নাজমুল হক নস্কর সাহেব বলছেন স্যার? হ্যাঁ বলুন স্যার। আমি ইদ্রিস আলী শেখ বলছি, সাকসেস লাইফ চ্যানেল থেকে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, বলুন। গত 6 তারিখে দৃষ্টি আকর্ষণ সভা হলো। সেই সভায় 1000 বলছিলেন যে 1000 লোক মিছিলে হেঁটেছে। আর সেখানে জমায়েতটা হলো কলকাতা কর্পোরেশনের সামনে। সেখানে কিন্তু অত লোক ছিল না। আমি ভিডিও করেছিলাম, সেখানে 250-300 লোক ছিল। তো ওই লোকগুলো কোথায় গেল? যারা 3000 লোক, তারা কি মিছিলে নাই, জমায়েতে না বসে চলে গিয়েছিল? কি বলবেন বিষয়ে? স্যার দেখুন, প্রথমে আপনার চ্যানেলের মাধ্যমে আমি সারা রাজ্যের সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে এই মুহূর্তে আগামী নতুন ইংরেজি বর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে প্রথমেই বলবো যে আপনারা জানেন যে বিগত 6 ডিসেম্বর আমাদের যে দৃষ্টি আকর্ষণী সভা, এবং সেই সভায় আমরা আমাদের সংগঠন তথা বিভিন্ন ভাতৃপ্রতিম সংগঠনের সম্মিলিতভাবে গড়ে ওঠা আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের ব্যানারে সকল পার্শ্ব শিক্ষকদের আমরা আহ্বান করেছিলাম এই দৃষ্টি আকর্ষণ দ্বিতীয় দফার দৃষ্টি আকর্ষণ সভা সামিল হওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয়, আপনারা জানেন যে কিছু স্বঘোষিত এবং পার্শ্ব শিক্ষক নেতৃত্ব, যাদের বিগত দিনে পার্শ্ব শিক্ষক আন্দোলনে একটা বিশেষ ভূমিকা থাকা সত্ত্বেও আজকের দিনে এসে দাঁড়িয়ে তারা তাদের দৃষ্টিভঙ্গি এবং মতাদর্শগতভাবে সংকীর্ণতার মধ্যে সীমাবদ্ধ থেকে 6 তারিখের কর্মসূচি সম্পর্কে সাধারণের কাছে একটা অপব্যাখ্যা এবং বিকৃত ধারণা বলা চলে রাখেন, এবং তাতেই সাধারণ শিক্ষকরা বিভ্রান্ত হন। এবং আমাদের আশানুরূপ সেই অর্থে পার্শ্ব শিক্ষকরা রাজপথে সেদিন নামেননি। তবুও যারা এসেছিলেন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রাখি। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটা বিশাল সংখ্যক পার্শ্ব শিক্ষক নানান আর্থিক বঞ্চনা, অসুস্থতা, দারিদ্রতার মধ্য দিয়ে লড়াই করছে। এবং আপনারা জানেন যে আমাদের বহু আন্দোলনের সাথী নদিয়া জেলার চাপড়ার মানে ইদ্রিস আলী শেখ, তিনি বর্তমানে অত্যন্ত রোগগ্রস্ত অবস্থায় তিনি লড়াই করছেন এবং তিনি আর্থিকভাবে চূড়ান্ত ফেলিওর। এই জায়গায় দাঁড়িয়ে শুধু ইদ্রিস আলী নয়, এইভাবে অনেকে আমাদের বন্ধু বর্গ আছেন যারা নানান অর্থনৈতিক বঞ্চনার শিকার হয়ে যথাযথ চিকিৎসার অভাবে তারা তাদের জীবনের শেষ লগ্নে পৌঁছে গেছে। যদিও বিষয়টা বেদনাদায়ক, তবুও আমি রাজ্যের সকল পার্শ্ব শিক্ষককে প্রথমেই বলবো, আমাদের স্বাদ এবং সাধ্য খুবই সংকীর্ণ জানি, কিন্তু আমরা একই পরিবারের মতন। আমরা আমাদের সহসাথীদের পাশে যতটুকু পারি নিজেদের আর্থিক সঙ্গতি রেখে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। প্রত্যেকের চিকিৎসার্থে বিগত দিনে আমরা যেভাবে একের পর এক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়েছিলাম। এবং আমি আবেদন রাখছি, এই মুহূর্তে আমাদের অন্যতম সাথী ইদ্রিস আলী শেখ, তিনি অত্যন্ত রোগাগ্রস্ত অবস্থায় এবং চিকিৎসাধীন আছেন। হ্যাঁ, তিনি মেডিকেল রিপোর্ট অনুযায়ী তিনি প্যারালাইজড এবং কর্মক্ষম। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের প্রত্যেকের পরিবারের পক্ষ থেকে প্রত্যেকের অভিনয় হৃদয় বন্ধু হিসাবে তার পাশে আর্থিকভাবে সহযোগিতার জন্য সকলকে আহ্বান রাখছি। আপনারা আপনাদের সাধ এবং সাধ্যের মধ্যে নিজেদের সবকিছুর মাঝখানে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এবার আপনাদের কাছে দ্বিতীয় ইদ্রিস আলী শেখের ফোনপে নাম্বার 81 67 29 36 40। ফোনপে নাম্বার 81 67 29 36 40। আর অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 033 00 10 19 91 24। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 033 00 10 19 91 24। আইএফএসসি কোড বড়াদের PUNB 0033 ফোনপে নাম্বার 81 67 29 36 40। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 033 00 10 19 91 24। আইএফএসসি কোড বড়াদের PUNB 0033 তো বন্ধুরা, অবশ্যই কৃপা করে দয়া করে ফোনপে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা কিছুটা অর্থ সাহায্য পাঠাবেন। 100-200 টাকা পাঠালে আপনারা ঘুরে পড়ে যাবেন না, আর না পাঠালেও ধনী হবেন না বা বড়লোক হবেন না। তাই দয়া করে কৃপা করে হাত জোর করে বলছি, অবশ্যই
দয়া করে পাঠাবেন, আমাকে বাঁচতে সাহায্য করবেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। পরবর্তীতে নাজমুল হক নস্কর সাহেবের বক্তব্য। বিষয় যেটা 6 তারিখের কর্মসূচি নিয়ে আপনারা জানেন যে আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছি না। হ্যাঁ, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া ইদ্রিস বাবুর অ্যাকাউন্ট নম্বর এবং ইউপিআই আইডি নম্বর সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া আছে। আপনারা এই নাম্বারে আপনারা সহযোগিতা করবেন। পাঠিয়েছি, আমার নাম্বারটা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ দেখেন। বেশ, ঠিক আছে। এবং যেটা মূল কথা, 6 তারিখের কর্মসূচি যে আমরা মনে করি কোনো কর্মসূচি, কোনো আন্দোলন, কোনো প্রচেষ্টা কখনো বৃথা হয় না, হয় জয়লাভ নচেত শিক্ষা লাভ। আমরা সেদিনের কর্মসূচি থেকে একটা শিক্ষা পেয়েছি, যে শিক্ষাটা হলো কিনা আমরা সকল শিক্ষককে হয়তো আমাদের দুঃখ বেদনা দারিদ্রতার কথা আমরা পৌঁছাতে পারিনি, তবু যতটুকু পেরেছি তাদেরকে নিয়ে রাজপথে আমরা হেঁটেছি। এবং রাজপথ হলো একমাত্র মুক্তির একমাত্র পথ। আপনারা জানেন পশ্চিমবঙ্গের তথা সারা ভারতবর্ষে মেহনতি খেটে খাওয়া মানুষ এবং বঞ্চিত মানুষ তারা তাদের অধিকার ফিরিয়ে পেয়েছে একমাত্র রাজপথের লাগাতার এবং বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিশা সম্পন্ন লড়াই কর্মসূচির মধ্য দিয়ে। এবং আমি বিশ্বাস করি আমরা এখনো অবধি যে অর্থনৈতিক বঞ্চনার মধ্যে আছি, এখান থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে রাজপথ। সুতরাং সারা রাজ্যে পার্শ্ব শিক্ষকদের আপনাদেরকে আবেদন রাখবো, আপনারা সকল ধরনের বিভ্রান্তি, সকল ধরনের অপপ্রচার এবং কুৎসাকে পিছনে রেখে নিজ নিজ উদ্যোগে এবং যে সমস্ত মাতৃপ্রতিম সংগঠন নিজেদের পরিসরে পার্শ্ব শিক্ষকদের মুক্তির জন্য তারা প্রচেষ্টা অব্যাহত রেখেছে, তাদেরকে আপনারা নৈতিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে সমর্থন করুন। পাশাপাশি রাজপথের কর্মসূচিগুলো, যে কর্মসূচি আমরা কোনো মতেই আমরা এই সরকারকে ফেলে দেওয়া, ভেঙে দেওয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কিন্তু রাজপথে নামিনি বা নামতেও চাই না। আমরা জানি দিনের শেষে এই সরকারের কাছ থেকে আমাদের দাবি দেওয়া আদায় করতে হবে এবং এই সরকারের সঙ্গে আমাদের সহাবস্থান রেখে আমাদের বেদনার কথা, দুঃখের কথা, দারিদ্রতার কথা, অসুস্থতার কথা এবং জীবন যন্ত্রণার কথা যেভাবেই হোক এই সরকারকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। সেই দৃষ্টি আকর্ষণের সাদৃশ্য রেখে আপনারা জানেন বিগত 12ই মার্চ এবং বিগত ডিসেম্বর মাসে চলতি মাসে 6ই ডিসেম্বর আমরা দুটো কর্মসূচি নিয়েছিলাম এবং দুটো কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে দূর থেকে হলেও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি। এবং সেই দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে আপনারা জানেন সরকারের অভ্যন্তরের মহলে পার্শ্ব শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে একটা আলাপ আলোচনা চলছে। আমরা আশাবাদী সরকার দ্রুত সিদ্ধান্ত নেবেন পার্শ্ব শিক্ষকদের জন্য এবং পার্শ্ব শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবি অর্থনৈতিক বঞ্চনা সেটা মিটবে। এবং তা যতক্ষণ না মিটছে আমরা একদিকে যেমন সরকারের প্রতি অপেক্ষায় বসে আছি, পাশাপাশি যাতে দ্রুত সমাধান হয় তার জন্য আগামী দিনে অর্থাৎ নতুন বছরে আমরা যাতে সকলকে সঙ্গে নিয়ে এবং রাজপথের কর্মসূচিকে আবারও যাতে সর্বাত্মকভাবে সংগঠিত করতে পারি, আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন এবং বছরের শেষ এবং বছরের শুরু উৎসবমুখর দিনগুলোতে নিজেদের পরিবারের সঙ্গে থাকুন এবং নিজের পরিবারের একজন সঙ্গী হিসেবে আমাদের যে সমস্ত সাথী বন্ধুরা অসুস্থতার সঙ্গে লড়াই করছেন, অর্থনৈতিক সংকটের মধ্যে লড়াই করছেন, প্রত্যেকে নিজেদের সামর্থ্য অনুসারে সহযোগিতা হাত বাড়িয়ে দিন এবং এই উৎসব মুখর দিনগুলো অতিক্রান্ত হওয়ার পর আমরা নিশ্চিতভাবে সকলের সঙ্গে আলাপ আলোচনা করে, সকল ভাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে আলোচনা করে, সকল পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে সহমতের ভিত্তিতে অভিনব কর্মসূচিতে আমরা আগামী দিনে সিদ্ধান্ত নিতে যাব এবং আপনারা সেই কর্মসূচিতে আপনারা এগিয়ে আসবেন। নিশ্চিতভাবে আপনার উপস্থিতি, আপনার উদ্যোগ, আপনার প্রচেষ্টা আপনারই দাবি আদায়ের একমাত্র মূল পাথেয় এবং একমাত্র শক্তি হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে, এটুকু আমি আশা রাখতে পারি। স্যার ভাতৃপ্রতিম সংগঠনগুলো বলছেন, নাম কি ওই সংগঠনগুলো? আপনারা জানেন যে সমস্ত ভাতৃপ্রতিম সংগঠন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে পার্শ্ব শিক্ষকদের জীবন জীবিকা এবং আর্থিক বঞ্চনা সহ পেশাগত বিষয় নিয়ে লড়াই আন্দোলন করছেন। একদিকে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি, একদিকে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি, পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি, বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ এবং আপনারা জানেন যে বিশেষ করে সরকারি সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি, আমরাও তাদের কাছে আহ্বান রাখি এবং রেখেছি বিগত দিনে। এবং আপনারা জানেন যে সকলেই দৃষ্টিভঙ্গি ঐক্যমতের ভিত্তিতে যে গত 27শে অক্টোবর যে একটা রোল মডেল আমরা তৈরি করেছিলাম জয়েন্ট ফোরাম অফ প্যারা টিচার, আমরা সেই জয়েন্ট ফোরাম প্যারা টিচার এখনো অক্ষুণ্ণ আছে বলে আমরা বিশ্বাস করি। আমি আমার নিজস্ব এবং রবিউল ইসলাম ওরা বলেছেন, দুজনই ওরা বলছেন যে ফোরাম নেই। দেখুন, আমি এই আপনার বার্তাকে কাউন্টার করে এটুকু রাজ্যের সকল শুভবুদ্ধি সম্পন্ন পার্শ্ব শিক্ষকদের কাছে অবগত করতে চাই। আপনারা নিশ্চিতভাবে জানেন যে বিগত 27শে অক্টোবর যে জয়েন্ট ফোরাম অফ প্যারা টিচার গঠন হয়েছিল সেটা কিন্তু অফিসিয়ালি অন মিডিয়ায় গঠন হয়েছিল।
এবং আমরা মনে করি এখনো অব্দি অফিসিয়ালি জয়েন্ট ফোরামের প্যারাটিচার অক্ষুণ্ণ আছে, এবং সেখানে যদি কারো দ্বিমত থাকে, কারো যদি মতাদর্শগত দৃষ্টিভঙ্গিগত যদি কোনো পার্থক্য বিভেদ থাকে, নিশ্চিতভাবে আমরা পারস্পরিক সৌহার্দ্যের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা জয়েন্ট ফোরামকে অক্ষুণ্ণ রাখার শেষ চেষ্টা অবধি করবো। তারপরেও যদি কারোর পক্ষে এই ফোরামকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে ব্যক্তিগত ইগো কাজ করে, তার মূল্যায়ন সাধারণ শিক্ষকরা করবেন। এবং ব্যক্তি রমিউল ইসলাম শেখ বলুন, আর ব্যক্তি গোপাল দেবনাথ বলুন, বা আর যারা এই জয়েন্ট ফোরাম প্যারাটিচার নিয়ে সাধারণ শিক্ষকদের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছে, আমি তাদের কাছে সবিনয় আবেদন করব, তাদেরকে যথাযথ সম্মান রেখে আবেদন করব, আসুন তাহলে যদি জয়েন্ট ফোরাম প্যারাটিচার নিয়ে আপনার ভিতরে যে কোনো রকম দ্বিমত পোষণ থেকে থাকে, তাহলে আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি জয়েন্ট ফোরামের সাহিত্য এবং জয়েন্ট ফোরাম থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাতে সাধারণ শিক্ষক আমাদেরকে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করবেন। মিডিয়াতে বলেছেন, ইউটিউবে বলেছেন, এবং রবিউল ইসলাম শেখ আর গোপাল দেবনাথ। আবারও বলছি, আবারও আপনার সংবাদ মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে আমি এইটুকু বার্তা রাখতে চাই, ঠিক যেভাবেই 27শে অক্টোবর যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে অফিসিয়ালি পার্শ্ব শিক্ষকদের নেতৃত্বের উপস্থিতিতে অফিসিয়ালি জয়েন্ট ফোরাম অফ প্যারাটিচার গঠন করা হয়েছিল, আমরা চাই যদি কারোর কোনো দ্বিমত থাকে অফিসিয়ালি আলোচনার ভিত্তিতে যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে জয়েন্ট ফোরাম থাকবে কি না থাকবে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তার পূর্ব মুহূর্ত অবধি আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমরা যে সমস্ত ভাতৃপ্রতিম সংগঠন এক ছাতার তলায় এসে পার্শ্ব শিক্ষকদের মুক্তির জন্য লড়াইয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা আজও মনে করি জয়েন্ট ফোরাম অফ প্যারাটিচার এখনো অবধি অক্ষুণ্ণ আছে। এবং এই জয়েন্ট ফোরাম অফ প্যারাটিচারের মানে পথ চলা এবং তাদের কর্মপদ্ধতি এবং কর্মসূচি সাধারণ শিক্ষকদের আকুণ্ঠ সমর্থন আছে এবং সহযোগিতা আছে। তার বহিঃপ্রকাশ আমরা আশা করি মানুষের কাছে রাখতে পেরেছি এবং আগামী দিনেও রাখবো। তো স্যার, এই নেক্সট কোনো প্রোগ্রাম আছে কি, মানে জয়েন্ট ফোরামের প্রোগ্রাম আগামী দিনে কবে হবে? দেখুন, আবারও আলোচনার ভিত্তিতে জয়েন্ট ফোরাম অফ প্যারাটিচারের উদ্যোগে আমরা প্রোগ্রাম, কর্মসূচি, অভিনব কর্মসূচি, আবেদন নিবেদন যাই বলুন না কেন, আমরা আলোচনার ভিত্তিতে নিতে চাই বা নেব। কিন্তু যদি দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয় জয়েন্ট ফোরাম অফ প্যারাটিচারের যে সমস্ত নেতৃত্ব আছেন তারা যদি আগামী দিনে কর্মসূচির ক্ষেত্রে দ্বিমত পোষণ করেন, সেটা তাদের সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যক্তি স্বাধীনতা বা তাদের সাংগঠনিক আভ্যন্তরীণ এখতিয়ার বা সীমাবদ্ধতা। কিন্তু 45,000 পরিবারের স্বার্থে, 45,000 মানুষের জীবিকার স্বার্থে এবং বৃহৎ অংশে মেজরিটি পোর্শন পার্শ্ব শিক্ষকের মতামতের ভিত্তিতে আমরা আশা করি আগামী দিনে আমরা রাজপথে নামতে বাধ্য হব। কারণ মরতে মরার থেকে শেষবারের মতন নিজেদের উপস্থিতি, নিজেদের অস্তিত্ব লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই। কারণ আমরা এখনো বিশ্বাস করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে তিনি মানবিক, নিশ্চিতভাবে তিনি পার্শ্ব শিক্ষকদের পেশাগত বিষয়ে তিনি ওয়াকিবহাল, এবং তিনি নিশ্চিতভাবে পার্শ্ব শিক্ষকদের সমস্যা সুরাহা করবেন। তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির দুজন গুরুত্বপূর্ণ নেতা বুবাই কোলে এবং সেলিম পাইক বাবু, এনারা বলেছিলেন মাস হচ্ছে যে 200% নিশ্চিত ভাষাভিত্তিক শিক্ষক হবে। আমরা 0%ও কিন্তু আপনাদের সেই বিষয়ে কোনো আলাপ আলোচনা বা কোনো খবরাখবর কিছুতে পাচ্ছি না। দেখুন, তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি রাজ্য কমিটির কার্যকরী সভাপতি বুবাই কোলে এবং রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মাননীয় সেলিম পাইক তথা আরো প্রমুখ যে সমস্ত নেতৃত্ব আছেন তাদের প্রত্যেকের প্রচেষ্টা, প্রত্যেকের উদ্যোগ এবং তাদের সংগ্রামকে আমি যথাযথ সম্মান শ্রদ্ধা রেখে আবারও বলছি, তারা তাদের পরিসরে, তাদের এখতিয়ারে, তাদের সাংগঠনিক আভ্যন্তরে তারা তাদের আলোচনা প্রয়াস চালাচ্ছেন। আমরা আমাদের মতন করে তাদেরকে যেমনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই, আমরা আশা করি তারাও সকলের স্বার্থে তারা যে উদ্যোগ নিয়েছেন, অপরদিকে সকলের স্বার্থে তারা সমস্ত রকমের প্রচেষ্টাকে সহমত এবং সমর্থন করবেন। এটা হওয়াটাই স্বাভাবিক। এর ভিতরে কোনো দ্বিমত থাকতেই পারে না। আপনারা যে বললেন যে 200% নিশ্চিত হবে, তো এটা কি ক সালে হবে, মানে 2040 সালে না 50 সালে? আমরা বলি তাদের সাংগঠনিক দৃষ্টিভঙ্গি, তাদের সাংগঠনিক ঘোষণা, তাদের সাংগঠনিক প্রতিশ্রুতি, তার দায়িত্ব সম্পূর্ণটাই তাদের। সেখানে আমরা অবশ্যই স্যার, আমরা কোনোভাবে তাদের সেই চিন্তা ভাবনা বা প্রতিশ্রুতি বা মতামতের উপরে আমরা ইন্টারফেয়ার করে অযথা নিজেদের মধ্যে বিতর্ক সৃষ্টি করতে চাই না। বলতে চাচ্ছি যে
আমাদের স্বার্থ জড়িয়ে আছে, তাই আমরা চাচ্ছি তাদের কথাটা ফুলুক। তারা যেটা বলেছে 200% নিশ্চিত, সেলিম পাইকবাবু বলেছিলেন, তো ভয়করবাবু বলেছিলেন ভালো ভালো সংবাদ আছে। তো তার ভালো সংবাদ এবং সেলিম বাবুর যে 200% নিশ্চিত, তার 0% দেখতে পাচ্ছি না এই বিষয়ে। তাদের স্টেটমেন্টের দায়ভার তাদের। না, আপনাকে তাদের স্টেটমেন্ট বলছি না, দিতেও বলছি না। আমি বলছি তাহলে এখন কোন জায়গায়, মানে জিরো না কিছুতে এগিয়েছে সেটাই বলছি। দেখুন, এখনো অবধি আমরা যেহেতু হাতে জিও পাইনি, সুতরাং এটা নিয়ে আহ্লাদিত বা পুলকিত হওয়ার মতন কোনো বিষয়বস্তু আমাদের কাছে নেই। আমরা যতক্ষণ না পর্যন্ত জিও হাতে পাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত অর্থনৈতিক সংকট থেকে আমরা মুক্তি পাচ্ছি, ততক্ষণ অবধি আমাদের তো একদিকে বিশ্বাস, ভরসা, আশা নিয়ে তো আমাদের চলতে হবে। অবশ্যই সেভাবেই আছে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য। আশা করছি আমরা সকলেই একত্রিত হয়ে আমরা দাবি আদায় করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। একমাত্র রাজপথ শেষ কথা বলে, আন্দোলন শেষ কথা বলে। রাজপথ মানুষের মুক্তির একমাত্র পথ। এটুকু বলে সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন।